আপনি প্রচুর রাজনৈতিক লেখা লেখেন, লেখা লিখবার পরে বিভিন্ন মহল থেকে আপনার কাছে চাপ আসে, আপনি সেই চাপগুলো সামাল দিয়ে পরবর্তীতে আরও শানিত লেখা আপনি কীভাবে লেখেন, এইরকম একটা প্রশ্ন ছিল। এই প্রশ্নটার উত্তর হচ্ছে, সেটা হচ্ছে যে ব্যক্তির জন্ম হয়েছে লেখার জন্যে, যে ব্যক্তির জন্ম হয়েছে প্রতিবাদের জন্যে, যে ব্যক্তির জন্ম হয়েছে আপোষ না করার জন্যে, সে কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। যত রকম চাপ তার কাছে আসুক, সে কোনোভাবে নতি স্বীকার করবে না, বরং সে যে কাজটি করবে সেটা হচ্ছে কৌশল অবলম্বন করবে। কি কৌশল? রেগে না যাওয়ার কৌশল। মাথা ঠান্ডা রাখতে হবে, সরীসৃপ প্রাণীর রক্তের মতো শীতল, মাছের রক্তের মতো শীতল মাথা রাখতে হবে। যখন একজন মন্ত্রী কিংবা একজন সংসদ সদস্য সরাসরি একজন লেখককে ফোন করে হুমকি দেবেন, তখন সেই লেখকের কর্তব্য হচ্ছে মাথা ঠান্ডা রাখা, মন্ত্রীর সাথে বচসায় না যাওয়া। যদি কোনো সন্ত্রাসী বা কোনো ক্যাডার স্থানীয় কোনো ব্যক্তি, সন্ত্রাসী ক্যাডার স্থানীয় কোনো ব্যক্তি যদি একজন লেখকের সাথে বচসায় যায়, মাথায় রাখতে হবে ধরের উপরে মাথা একটি। ব্যাপারটা এমন নয় যে আমি আমার একটি পাঞ্জাবি পরিবর্তন করলাম, সব কিছু ঠিক হয়ে গেল, আমি স্নান করে নিলাম, আমার সমস্যা ধুয়ে মুছে সাফ হয়ে গেল। মাথা ঠান্ডা রেখে তার সাথে আলোচনা করতে হবে। একটা ব্যাপার, আলোচনায় সমাধান হয় না এমন সমস্যার সংখ্যা খুবই কম। যদি কোনো একজন উদ্ধত তরবারিধারী কোনো খুনির সাথেও, খুনে উদ্ধত কোনো ব্যক্তির সাথেও কোনোভাবে যদি আলোচনা করা যায়, সেই ব্যক্তির সাথে একটা সমঝোতায় চলে আসা সম্ভব। অর্থাৎ তার সাথে আলোচনা করতে হবে, তার সাথে কথা বলতে হবে। এবং আমি যে হুমকি পেয়েছি এটা নিয়ে শো অফ করা যাবে না, প্রদর্শন করা যাবে না যে আমি হুমকিতে জর্জরিত, আর রাতের বেলায় আমাকে হুমকি দেওয়া হয়। আমার বাসায় গতকাল ডিবি পুলিশ এসেছিল, গতকাল বাজার করে ফেরার পথে আমাকে ধাওয়া দেওয়া হয়েছে, দাবরানি দেওয়া হয়েছে, আমি বাংলাদেশে থাকবো না, আমাকে ইউরোপে যাওয়ার ব্যবস্থা করে দিন। অর্থাৎ যেসব মৌলানা ইসলামাবাদে থাকেন তাদেরকে আমরা বলি ইসলামাবাদী, আর যারা অ্যাসাইলামের ধান্দায় থাকেন তাদেরকে আমরা বলি অ্যাসাইলামাবাদী। এখন অ্যাসাইলামাবাদী যারা রয়েছেন তারা এই ব্যাপারটাকে প্রদর্শন করবেন, এই জিনিসটাকে ছুতা বা অজুহাত হিসেবে ব্যবহার করে তারা নানাবিধ কথাবার্তা বলতে থাকবেন এবং স্বার্থ সিদ্ধির মতলব আঁটতে থাকবেন। কিন্তু যে ব্যক্তির জন্ম হয়েছে প্রতিবাদ করার জন্য, মাথা নত না করার জন্য, তিনি ওই হুমকিটাকে হজম করে ফেলবেন, কৌশলে তার সাথে আলোচনা করে নতুন একটি লেখায় মনোযোগ দেবেন। এবং কখনো এটা বলে বেড়াবেন না যে আমি এই হুমকি পেয়ে আমি এভাবে আমি জাতির ত্রাণকর্তা হিসেবে আমি আবির্ভূত হয়েছি। অর্থাৎ একজন লেখকের কাজ হচ্ছে লিখে যাওয়া, আমি জাতির ত্রাণকর্তা, এটা জাহির করার প্রয়োজন নেই। ইয়াম্মি সিরিজ আপনি এখনো চালিয়ে যাচ্ছেন না কেন? 2-3 বাক্যে উত্তর দিই। ইয়াম্মি সিরিজ যখন আমি লিখতাম তখন আমি নাবালক ছিলাম, যখন আমি ক্রমশ সাবালক হয়েছি তখন দেখলাম যে ভেঙাতে আর কত সময় আমি খরচ করব। আমি কিন্তু অপচয় কথাটি ব্যবহার করিনি, আর কত খরচ করব। আমি ইয়াম্মি সিরিজের পিছনে সময় অপচয় করিনি, ওটা খরচ ছিল, ওদেরকে বিদ্রুপ করার প্রয়োজন ছিল। বিদ্রুপ করার ফলে ওরা যে আলোর পথে চলে এসেছে ব্যাপারটা তা না, আমি তো আনন্দ পেয়েছি। আমি আনন্দ পেয়েছি কিনা সেটাই হচ্ছে সবচেয়ে মুখ্য বিষয়। অন্যে আনন্দ পেয়েছে কিনা সেটা আমার মুখ্য বিষয় নয়, কারণ আমি অন্যের আনন্দ নেওয়ার বা অন্যকে আনন্দ দেওয়ার আমি টেন্ডার নিয়ে আসিনি। লেখা বাবদ সম্মানী চাওয়ার যে একটা ধারা আমি তৈরি করেছি, এটা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন। অনেকেই রয়েছেন যারা শিল্প সংস্কৃতির এই অঙ্গনের মানুষ, একটা জায়গায় উপস্থাপনা করে সেখানে টাকা চাইতে পারেন না, একটা জায়গায় পেশাদার আবৃত্তি করে সেখানে টাকা চাইতে পারেন না, কেউ কোথাও খণ্ডকালীন শিক্ষকতা করে সেখানে টাকা চাইতে পারেন না। কিন্তু আমি অবলীলায় বলে দিচ্ছি, এই লেখাটি পছন্দ হলে আমাকে সম্মানই পাঠাতে পারেন। এত বড় স্পর্ধা, এত বড় সাহস আমার কোত্থেকে এলো? ওই যে আমার হারানোর কিছু নেই। আমাকে নিয়ে এত বেশি নোংরামি হয়েছে যে নোংরামি সামলাতে এমন একটা অবস্থাতে চলে এসেছি, এখন আমি জানি কে কীভাবে নোংরামি করতে পারে, কে কীভাবে না করতে পারে। এবং আমি এও জানি আমার একটা লেখা লিখতে যেহেতু একটানা 13-14 ঘন্টা লেগে যায়, এবং একজন সরকারি বা বেসরকারি কর্মচারী বা কর্মকর্তা যেহেতু সাধারণত কাগজে কলমে 8 ঘন্টা লেখালেখি করেন, তার 2টো কর্মদিবসের সমান বা 1.5টা কর্মদিবসের সমান যেহেতু আমার একটা লেখা লিখতে সময় চলে যায়, এই লেখাটি পড়া বাবদ যদি কারো ইচ্ছে হয় তাহলে সে সম্মানী প্রদান করতে পারে, এই ধারণাটা চালু করেছি।
কাউকে না কাউকে তো করতেই হবে, বেড়ালের গলায় কাউকে না কাউকে ঘন্টা বাজাতেই হবে। যদি কেউ না বাজায় তাহলে বেড়ালের হাতে সবাইকেই ভবলীলা সাঙ্গের ব্যবস্থা হয়ে যাবে। আর একটা ব্যাপার হচ্ছে ছড়া ও কবিতার পার্থক্য কি, বাচ্চা গোছের একজন জিজ্ঞেস করেছিল। আসলে ওই যেমন ব্যাপারটা হচ্ছে যে সকল শিক্ষকই মানুষ, কিন্তু সকল মানুষ শিক্ষক নয়, এই তো সমস্ত ছড়াই কবিতা, কিন্তু সমস্ত কবিতা ছড়া নয়। কবিতা অনেক রকমের হতে পারে, ছন্দবদ্ধ, ছন্দ বহির্ভূত, কিন্তু ছড়ায় তো অবশ্যই শেষে অন্তমিল থাকবে, অন্তমিল থাকার ব্যাপারটা। তারপরও একটা ব্যাপার হচ্ছে অন্তমিল থাকা লেখাগুলোকে আমরা বেশিরভাগ সময়ই ছড়া বলি। প্রশ্ন হচ্ছে অন্তমিল সমৃদ্ধ লেখাগুলোকে আমরা কখন ছড়া বলবো, কখন কবিতা বলবো? আমি এত কিছু সংজ্ঞা জানি না, বাট কিন্তু আমি এতটুকু বলতে পারি যেগুলোর বিষয়বস্তুতে গাম্ভীর্য আছে সেগুলো ওই অন্তমিল থাকা সত্ত্বেও তাদেরকে ছড়া বলা হবে। আর যদি গাম্ভীর্য না হয়, যদি চটুল হয়, তাহলে সেগুলোকে ছড়া বলা হবে। একটু আগে আমাদের বীর মুক্তিযোদ্ধা মহোদয় যে লেখাটি এখানে আবৃত্তি করেছিলেন ওটা কবিতা, অন্তমিল থাকা সত্ত্বেও ওটা কবিতা। এর কারণ হচ্ছে তিনি ওখানে চটুল কোনো বিষয় উপস্থাপন করেননি, তিনি ইয়ার্কি ফাজলামও করেননি, বরং তিনি অত্যন্ত গুরুগম্ভীর একটি বিষয়ের অবতারণা করেছেন। যখনই কোনো ব্যক্তি ছন্দ মিলে, অন্ত মিলে গুরুগম্ভীর বিষয়ের অবতারণা করবেন, তখন সেটাকে আমরা কবিতা বলে স্বীকৃতি দিই। আর তিনি যদি ইয়ার্কি করতেন, মজা করতেন, তামাশা করতেন, চটুল বিষয়ের অবতারণা করতেন, তাহলে ওটাকে আমরা ছড়া বলতে পারতাম। প্যারোডি এবং মূল ভাব নিয়ে কবিতা লেখার মধ্যে পার্থক্য কী? প্যারোডি সবসময়ই বিদ্রুপাত্মক, ব্যঙ্গ বিদ্রুপ তামাশা যেখানে নেই সেটা প্যারোডি না। যেমন কেউ কথা রাখেনি, এই কবিতাটার প্যারোডি অনেক সময় হয়, মীর সাব্বির অনেক সময় করে, বরিশালের ভাষায় করে, কেউ খুলনার ভাষায় করে, কেউ কুমিল্লার ভাষায় করে। যদি কোনো অনুকরণের উদ্দেশ্য যদি হয় শুধুমাত্র অন্যকে বিনোদন দেওয়া, হাসি তামাশা করা, তাহলে সেটা প্যারোডি। আর যদি অন্য কারো গান থেকে সুর নিয়ে অন্য একটা গান বানানো হয়, সেটা হচ্ছে চুরি। প্যারোডি চুরি না। যদি বিনোদনের উদ্দেশ্য যদি হয় তাহলে সেটা চুরি না। কিন্তু ব্যাপারটা যদি এমন হয় যে আমি সুরটা নিলাম, কেউ দেখে নাই, দেই একটা গান বানিয়ে দিই, যেমন সাদা সাদা কালা কালা, এই গানটা সুর নিয়ে কত রকমের যে গান হয়েছে এবং তারা সেটা লিখেও দেননি যে এটা সাদা সাদা কালা কালা গান নিয়ে লেখা, এটা হচ্ছে চুরি। অতএব কেউ দেখেনি কথাটা ভুল, 500 বছর পরে হলেও এই চুরি একদিন ধরা পড়বেই। লেখক প্রকাশক সম্পর্ক, এটা নিয়ে প্রশ্ন করেছিলেন সম্মানিত সভাপতি মহোদয় নিজেই, একটু পরে আসছি। সেটা হচ্ছে আরেকজন একটা বিষয় বলেছেন, এটা হচ্ছে একজন সরকারি কর্মকর্তার কবিতা লেখার জন্য চাকরি চলে গেছে, সেটার আমি কীভাবে ব্যাখ্যা দিই। ব্যাপারটা একটু স্পর্শকাতর, তবু আমি আনুষ্ঠানিকভাবে একটা বক্তব্য দিই। কোনো সরকারি কর্মকর্তার বা কর্মচারীর কবিতা লেখার অপরাধে চাকরি চলে গেছে এরকমের খবর আমরা যখন শুনবো, তখন আমাদেরকে ধরে নিতে হবে ওটা আসলে কবিতা লেখার জন্য যায়নি, তার চাকরি অনেক আগেই চলে যাওয়ার ব্যবস্থা হয়েছে। ওই কবিতাটা হচ্ছে একটা ঢাল মাত্র, ওটাকে প্রদর্শন করে তাকে চাকরিচ্যুত করা হয়েছে। যখন কোনো ক্ষমতাধর সংস্থা কাউকে যখন পদচ্যুত করতে যায়, তখন একটা অজুহাত উপস্থাপন করতে হয়। যেমন আমরা যদি একটা বিষয় লক্ষ্য করি, বঙ্গবন্ধুর ভাস্কর্য বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার হুমকি দিয়ে একজন ব্যক্তি খুব আলোচনায় এসেছিলেন। তখন দেশের রাজনৈতিক অঙ্গনে একটা শুনশান নীরবতা ছিল, কেউ কোনো কিছু বলছে না। আমাদের মধ্যে ক্ষোভ ছিল, কেউ কেন কোনো কিছু বলছে না। কিন্তু এই দেশের সংস্থাগুলোর উদ্দেশ্য ছিল তাকে অন্য কোনোভাবে থামিয়ে দেওয়া যায় কিনা। যখন দেখা যায় যে কোনো ব্যক্তিকে থামিয়ে দিতে হবে কিন্তু তাকে থামিয়ে দেওয়ার নির্দিষ্ট উপলক্ষ পাওয়া যাচ্ছে না, তখন দেখতে হবে তিনি রয়্যাল রিসোর্টের 501-এ গেছেন কিনা, কিংবা কোনো চিত্রনায়িকার সাথে কী কী কথোপকথন করেছেন। সেসব বিষয় নিয়ে অনেক সময় অনেকের পথ চলে যায়। অতএব কবিতা লেখার জন্য কোনো একজন সরকারি কর্মকর্তার চাকরি চলে গেছে, এটা ভাবার সত্যিকার অর্থে কোনো কারণ নেই। প্রকাশনা জগৎ সম্পর্কে যে প্রশ্নটা ছিল সেটা দিয়েই আমরা এই আলোচনাটা আমরা শেষ করে দেব। সেটা হচ্ছে সভাপতি মহোদয়
নিজে যেটা জানতে চেয়েছেন, আসলে জানতে চাননি, তিনি বর্ণনা দেওয়ার একটা আহ্বান করেছেন, সেটা হচ্ছে লেখক প্রকাশক সম্পর্ক। তরুণ লেখকদের প্রতি প্রকাশকদের এত বিমাতা সুলভ আচরণ কেন, প্রকাশকদের দুর্নীতি আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। সেক্ষেত্রে আমি বলবো, এই দেশের সমস্ত ক্ষেত্র, কর্মক্ষেত্র বা অপকর্মক্ষেত্র, সব কিছুই যেহেতু একটা অনিয়মের জালে আবদ্ধ হয়ে গেছে, আমরা কেন এটা ধরে নেই যে প্রকাশনা সংস্থা অত্যন্ত সঠিক এবং শুদ্ধভাবে চলবে? দেশের সমস্ত জায়গায় যেহেতু কম বেশি অনিয়ম রয়েছে, প্রকাশনা জগতে অনিয়ম থাকবে। দুর্নীতিবাজ প্রকাশক যেমন রয়েছেন, দুর্নীতিবাজের লেখকও রয়েছেন। কীরকম দুর্নীতিবাজ লেখক রয়েছেন? অন্যের 42টা কবিতা চুরি করে নিজের নামে প্রকাশ করে দেন, এরকম অনেক লেখক রয়েছেন। একজন প্রকাশককে রাতে বিরেতে উত্তক্ত করেন, এরকম লেখক অনেক রয়েছে। বইয়ের পেছনে যে একটা ছবি থাকে না লেখকের, ফ্ল্যাপে, প্রকাশক সাহেব আমার শ্যালিকা বলেছে এই ছবিটা ভালো হচ্ছে না, কিছুক্ষণ পরে বলেন আমার স্ত্রী বলেছে নীল শার্টের ওই ছবিটা দেওয়া উচিত। ফ্ল্যাপে কোন ছবিটা থাকবে এই বাবদ একজন লেখক, একজন প্রকাশকের জীবন যৌবন সব হারাম করে দেন। এরকম উত্তক্তকারী অনেক উৎপাত লেখক রয়েছেন। যেসব লেখকদের কারণে প্রকাশকদের জীবনও ওষ্ঠাগত প্রায়। এখন ব্যাপারটা হচ্ছে, নবীন লেখকদের প্রতি প্রকাশকদের এত বিমাতাসুলভ আচরণ কেন? কোন জায়গাটায় উদীয়মান একজন ছেলেকে বা মেয়েকে প্রথমেই সুযোগ দিয়ে দেওয়া হয়? কোথাও দিয়ে দেওয়া হয়? কোথাও দিয়ে দেওয়া হয় না। আমি শুরুতে অনেক বেশি প্রতিকূলতার মুখোমুখি হয়েছি। শুরুতেই আমি জানতাম যে কোনো প্রকাশককে দিয়ে আমি বই প্রকাশ করব না, আমি নিজেই বই ছাপব। নিজেই বই ছেপে 21শে বইমেলায় কোনো একটা স্টলের সাথে আলোচনা করে এত টাকা তোমাদেরকে কমিশন দেওয়া হবে এই বাবদ, বই বাবদ, এরকম একটা চুক্তিতে তাদের সাথে আবদ্ধ ছিলাম। আমাকে 2010 সালে স্টল থেকে বের করে দেওয়া হয়েছে। প্রথম অপরাধ ছিল, আমি জিজ্ঞেস করেছিলাম স্টলের বিক্রয় কর্মীদেরকে যে আমার বই কত কপি বিক্রি হয়েছে। এই অপরাধে আমাকে অপমান করে স্টল থেকে বের করে দেওয়া হয়েছে। দ্বিতীয়বার একই স্টল থেকে আমাকে বের করে দেওয়া হয়, আমার বইয়ের দাম ছিল 50 টাকা। যখন রেডিও ফুর্তিতে আমার বই নিয়ে যখন প্রচারণা চালান একজন রেডিও জকি, তারপরে আমার বইটার বিক্রি বেড়ে যায়। 50 টাকার বই তারা 60 টাকা করে বিক্রি করছিলেন। আমি যখন তাদেরকে গিয়ে জিজ্ঞেস করলাম আমার অনুমতি ছাড়া 10 টাকা কেন বৃদ্ধি করা হলো, আমাকে অবশিষ্ট অবিকৃত বইগুলো নিয়ে আমাকে স্টল থেকে দ্বিতীয়বার বের করে দেওয়া হয়। যিনি আমাকে ওই স্টলের সাথে পরিচয় করে দিয়েছিলেন, পরে তার সাথে অনুনয় বিনয় করে ওই স্টলে আমাকে আবার ফিরে আসতে হয়েছিল, কারণ প্রচার করা ইতিমধ্যেই হয়ে গেছে, ওই স্টলের নাম প্রচার করা হয়ে গেছে। এরকম পরবর্তী বছর একজন প্রকাশককে আমি বই প্রকাশ করতে দিয়েছিলেন পাণ্ডুলিপি, তিনি আমাকে বাবা মা তুলে গালাগাল করেছিলেন একটা অপরাধে। সে অপরাধটা হচ্ছে, আমি তাকে বলেছিলাম আমার বইয়ের প্রচ্ছদটা ফেসবুকে আপলোড করে আমাকে একটু ট্যাগ করে দেবেন, ওখান থেকে আমি প্রোফাইল পিকচার বানাতে পারবো, কারণ প্রোফাইল পিকচার সাধারণ ফোন থেকে বানানো যেত না ওই সময়। তাকে আমি আপলোড করে ট্যাগ করতে বলেছিলাম। এই অপরাধে তিনি আমার বাবা মা তুলে গালাগাল করেছিলেন। তিনি আরও একবার বাবা মা তুলে গালাগাল করেছিলেন যে লেখক কপি সাধারণত 10 কপি, তিনি আমাকে দিয়েছিলেন 5 কপি। আমি শুধু ফোন করে তাকে প্রশ্ন করেছিলাম আর 5 কপি কি দেওয়া যায়? এর জবাবে তিনি আবারও বাবা মা তুলে গালাগাল করেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে বিমাতাসুলভ আচরণ কোন ক্ষেত্রে, কোন জায়গাটায় করা হয় না? একটা ব্যাপার সবসময় মাথায় রাখতে হবে, যত বড় গাল তত বড় থাপ্পড়। যখন একজন নবীন যাবে তার সাথে আচরণ একরকম হবে। যখন একজন ক্ষমতাধর রাজনীতিবিদ কিংবা উচ্চপদস্থ কর্মকর্তা যখন বই প্রকাশ করতে যাবেন, স্যার স্যার স্যার, প্রতিটা কথায় স্যার, উঠতে স্যার, বসতে স্যার, আরও বিভিন্ন কার্যক্রমের সাথে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় স্যার শব্দটা যুক্ত করে থাকেন। সেই প্রকাশকরা ওই স্যারদেরকে বিভিন্নভাবে পদলেখন করে থাকেন, কারণ ওই ব্যক্তিবর্গকে প্রকাশকরা বস্তুত একটি বিষয়, একটি প্রাণীর সাথে তুলনা করেন, একটি প্রাণী হিসেবে গণ্য করেন। সেই প্রাণীটি হচ্ছে মুরগি। প্রকাশনার ভাষায়, বাংলা বাজার এবং ফকিরাপুলের ভাষায় তাদেরকে বলা হয় মুরগা। উচ্চপদস্থ কর্মকর্তা যতই উচ্চপদস্থ হন, প্রকাশকদের কাছে তিনিও বস্তুত একটি। তাহলে উপায়টা কি? কোনো উপায় নেই, সংগ্রাম করে টিকে থাকতে হবে। নিজের বই নিজে ছেপে
নিজেই সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজেই বিক্রেতা সেজে বিক্রি করার যে একটা অভ্যাস, সেই অভ্যাসটা তৈরি করতে হবে। এতে ভাবা যাবে না যে আমি হকার হয়ে গেলাম, আমি ফেরিওয়ালা হয়ে গেলাম, কারণ ঘাতক ওই প্রকাশকদের সাথে দড়ি টানাটানি সহ্য হয়। আমি নিজে বিক্রি করার ফলে আমার যে খুব বেশি আমি নিজেকে অসম্মান করে ফেলেছি নিজের বই যদি বিক্রি করি। তাহলে 1 মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে, তাহলে একজন তরুণ লেখকের বই প্রকাশের উপায় কী? আমি বলবো তরুণ লেখকের বই প্রকাশের প্রয়োজন কী, তাকে বই প্রকাশ করতে হবে কেন, তাকে কে বলেছে বই প্রকাশ করতে, তার বই প্রকাশ না করলে পৃথিবীর কী কী ক্ষতি সাধন হবে। প্রথম তো ধরে নিতে হবে আমি বই প্রকাশের যোগ্য না। আমি বই প্রকাশ সেদিনই করব যেদিন আমি সামাজিকভাবে প্রতিষ্ঠিত হব, যেদিন একজন প্রকাশকের কাছে গেলে আমাকে অপদস্থ করবে না, এমন একটা বয়সে গিয়ে আমি করব। তারপর তার সাথে চুক্তিবদ্ধ থাকব যে তিনি পাণ্ডুলিপি নিলে এত শতাংশ আমাকে দেবেন, আমি তাকে কি কি দেব না দেব সুনির্দিষ্টভাবে চুক্তিবদ্ধ থাকতে হবে। দলিলের কোনো একটি ধারা যদি অমান্য করেন, তাকে যেন কাঠগড়ায় নিয়ে যাওয়ার ক্ষমতা আমার থাকে। তার আগ পর্যন্ত আমার বই প্রকাশের প্রয়োজনই বাকি। অর্থাৎ আমি যদি সেধে প্রকাশকের কাছে নিজেকে অপমানের পাত্র হওয়ার সুযোগ দেই, সে দোষ তো আমার। মনে রাখতে হবে, প্রকাশনা যে একটি শিল্প, এই কথাটা বলা হয়, আমি শব্দটা জোর দিচ্ছি, শিল্প। এই শিল্প কিন্তু আর্ট না, এই শিল্প হচ্ছে ইন্ডাস্ট্রি। প্রকাশনা কিন্তু আর্ট না, প্রকাশনা হচ্ছে ইন্ডাস্ট্রি। প্রকাশনা শিল্প কথাটা যে বলি, এই শিল্পটা হচ্ছে ইন্ডাস্ট্রি। একজন প্রকাশক হচ্ছেন ব্যবসায়ী, তিনি সমাজসেবক নন, তিনি দাতব্য চিকিৎসা সংগঠন চালান না। তারও লাভ ক্ষতির বিষয় আছে, তারও খেয়ে পড়ে বেঁচে থাকার প্রয়োজন আছে। অর্থাৎ আমরা একতরফাভাবে প্রকাশকদেরকে বিভিন্ন সময় দোষ দিই, আমাদেরও দোষ আছে, আমরা যারা লেখক। অতএব সুনির্দিষ্ট কাউকে দোষারোপ না করে আমাদের সবাইকেই পরিপক্কতার পরিচয় দিতে হবে। এভাবেই লেখক এবং প্রকাশক সম্পর্কটা টিকে থাকবে। এবং যারা বা যিনি গালাগাল করেছিলেন তারা কেউ ভালো নেই। কীভাবে ভালো নেই, কেন ভালো নেই, সেই গল্প এখানে বলা যাবে না। এই পর্ব এখানেই শেষ।